যে দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। আমরা চেয়েছিলাম একটা রোডম্যাপ, যাতে ডিসেম্বরের মধ্যে জাতি একটি নির্বাচিত জাতীয় সংসদ দেখে। তিনি আমাদের কথা শুনলেন না, আমাদের পরামর্শ নিলেন না। একবার উনি আশ্বাসও দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ওনার সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, কিন্তু সেখান থেকে তিনি সরে গেলেন এবং তার উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যের বিভিন্ন কর্মকাণ্ডে, মন্তব্যে, বক্তব্যে বিষয়টি আরও ঘোলাটে হলো। আমরা এরপরে ওনার সাথে আবার সাক্ষাৎ করলাম দলীয়ভাবে, কিন্তু সেই সাক্ষাতেও তিনি আমাদেরকে হতাশ করলেন। আমরা প্রথমে 6 মাস পরে নির্বাচন দাবি করেছিলাম, 8 মাস পরে নির্বাচন দাবি করেছিলাম, কিন্তু যখনই উনি আশ্বাস দিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, আমরা মেনে নিয়েছিলাম। এখনও আমরা সেই জায়গাতেই আছি। এই নির্বাচনের জন্য, এই ভোটাধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্যই তো আমরা সংগ্রাম করেছি দীর্ঘ 16-17 বছর। মানুষ জীবন দিয়েছে, গণ অভ্যুত্থান করেছে। একটি নির্বাচিত রাজনৈতিক সংসদ গঠিত হলে তার মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার আমরা লাভ করব, আদায় করতে পারব। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এবং আমাদের যে সমস্ত সংস্কার ভাবনা, তিনি যে সমস্ত সংস্কার কমিশন গঠন করেছেন, তার 1.5 বছর আগে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আমরা স্পেসিফিক্যালি জাতির সামনে উপস্থাপন করেছি। সংস্কার তো আমাদের দাবি, আমাদের প্রস্তাব, আমাদের উদ্যোগ। এখন সেই সংস্কার চালু থাকবে। সেই সংস্কার প্রস্তাবনাগুলো চূড়ান্ত করার জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তিনি কয়েকটি কমিশন গঠন করেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 6টা সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে আমাদের ব্যাপক আলাপ আলোচনা চলছে। আমরা 3 দিন অনবরত আলাপ করেছি তাদের সাথে, এবং সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা প্রায় অধিকাংশ বিষয়ে কাছাকাছি আসতে সক্ষম হয়েছি। অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে এই সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে মোটামুটি মেজর কিছু ইস্যুস বাদে সব বিষয়ে প্রায় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। আর যে বিষয়গুলো নিয়ে এখনও ঐক্যমত্য সৃষ্টি হওয়া সম্ভব হয়নি, সেগুলো নিয়ে আরও আলোচনা হবে। কিন্তু সংস্কারের সাথে নির্বাচনের বিষয়টি মিলিয়ে ফেলা ঠিক হবে না, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সেটা এই সরকার, পরের সরকার, পরের সরকার, এইভাবে চলতেই থাকবে। কারণ সংস্কার হচ্ছে মানুষের অভিপ্রায় অনুযায়ী, সমাজের চাহিদা অনুযায়ী বিবর্তনের মধ্য দিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো, বারবার সংস্কারগুলো করতে হয় প্রত্যেক জাতিকে। তো সেই হিসাবে আইন প্রণয়ন করতে হয় বা সংবিধানও সংশোধনী আনতে হয়। তার সাথে একটা সরকারের নির্দিষ্ট মেয়াদ গণ্য করা ঠিক নয়। তার উপরে এই সরকার তো একটা সম্পূর্ণ অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার, অরাজনৈতিক সরকার। জাতীয় প্রয়োজনে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে সাংবিধানিকভাবে, সাংবিধানিক আর্টিকেল 106 অনুসারে গঠিত হয়েছে। তো এই সরকার যদি মনে করে যে সব কিছুর এখতিয়ার ওনাদের, সেটা ভুল। তারা সংস্কারের জন্য পদক্ষেপ নিয়েছেন। সংস্কার প্রস্তাবগুলো যেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে সেগুলো আমরা বলেছি করুন। কারণ যে সমস্ত সংস্কার অর্ডিন্যান্সের মাধ্যমে বা নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে বিভিন্নভাবে করা, বাস্তবায়ন করা সম্ভব হবে, যেগুলো ঐক্যমত্য সৃষ্টি হবে, সেগুলো করুন। এবং বিশেষ করে নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো চিহ্নিত করে সেগুলো বাস্তবায়ন করুন। আমাদের সেই সমস্ত বিষয়ে তো ঐক্যমত্য হয়েই আছে, কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেখানে আমরা বলেছি যে এটা নির্বাচিত জাতীয় সংসদ লাগবে। তবে যে সমস্ত ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে একটা ব্রডার কনসেনসাস সৃষ্টি হবে, জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে, সেই বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে একটা চার্টার সই হতে পারে, সনদ সই হতে পারে, এবং সেটা আমাদের জাতির কাছে একটা অঙ্গীকার থাকবে, এবং আমরা সেই বিষয়গুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের প্রতিফলন হবে। তখন সেটা জাতীয় সংসদে সবাইকে সেটা প্রতিপালন করতে সবাই বাধ্য থাকবে। যে যারা সরকার গঠন করুক বা যারা বিরোধী থাকবে, সবাই সেই কমিটমেন্টটা বাস্তবায়ন করবে। এই বিষয়গুলো নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই, কিন্তু ওনারা মনে করেন যে সংস্কারও বাস্তবায়ন করে যেতে হবে,
বিচারও সম্পন্ন করে যেতে হবে। এই বিচার ত্বরান্বিত করার জন্য আমরা অনেকবার আমাদের ভয়েস রেজ করেছি। আমরা বলেছি যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, প্রসিকিউশনের শক্তি বাড়ান, প্রসিকিউশন টিম বাড়ান, তদন্ত টিম বাড়ান, লজিস্টিক সাপোর্ট বেশি করে প্রদান করেন। একটা ট্রাইব্যুনাল বোধহয় এখন এক্সট্রা করেছে, 2 নম্বর ট্রাইব্যুনাল, কিন্তু সেটা ফাংশন শুরু করেছে কিনা জানি না। বাট লজিস্টিক সাপোর্ট, তদন্ত টিম, ইনকোয়ারি, এই প্রসিকিউশন টিম, এই সমস্ত এগুলো যথেষ্ট নয় বলে আমরা এখনও জানি। তো এখন বিচার প্রক্রিয়া এটা চলমান থাকবে যারাই সরকারে আসুক, কারণ একটা বিচার প্রাথমিকভাবে নিম্ন আদালতে বা ট্রায়াল কোর্টে সম্পন্ন হওয়ার পরে সেটা আপিলেটের বিধান থাকে, আপিল হবে, চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে। তাড়াহুড়োর কোনো বিষয় নয়। যদি আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার প্রক্রিয়া আমরা করতে পারি তাহলে এটা সময় লাগবে। তা এখন সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। হয়তো কিছু কিছু কেসের আমরা রায়ও দেখতে পারবো ইলেকশনের আগে, সেটা ঠিক আছে। এখানেও আমাদের একটা পরামর্শ আছে যে যেগুলো সবচাইতে মানে জরুরি মামলা এবং জাতি আগেই ফলাফল দেখতে চায় সেগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সেইগুলো ট্রায়ালটা নিষ্পন্ন করে জাতির কাছে একটা দৃশ্যমান বিচার যাতে দৃশ্যমান হয় সেটা উদ্যোগ নিতে পারে। এগুলো আমাদের পরামর্শ। এখন শুনবেন কিনা আমরা জানি না। তা এখন সংস্কারও চালু থাকবে, বিচারও চালু থাকবে, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু নির্বাচন তো করতে হবে তার আগে। এখন নির্বাচনের সাথে সেটা রিলেট করার কোনো কারণ নাই। কেউ কেউ বলছেন অন্যান্য উপদেষ্টাদের মধ্যে যে আমরা তো শুধুমাত্র নির্বাচন করতে আসিনি। সত্য কথা, কিন্তু তাই বলে আপনারা কি অনির্দিষ্টকাল পর্যন্ত সংস্কার এবং বিচারের বাহানা দিয়ে থেকে যেতে পারবেন? এটা আমার প্রশ্ন। সুতরাং তাদের মধ্যে যে সমস্ত উপদেষ্টা এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে এবং বিএনপিকে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে রীতিমতো, আমাদের কাছে সমস্ত ইনফরমেশন আছে, আমরা তাদের পদত্যাগ চেয়েছি। এবং আমরা একটা নির্দিষ্ট দলের 2 জন উপদেষ্টার পদত্যাগ এই জন্যেই চেয়েছি যে তারা একটি সংগঠনের প্রতিনিধিত্ব করেন। সেটা সরাসরি না হলেও এটা ওপেন সিক্রেট, সবাই জানে। তারা যদি সরকার থেকে সরে যায় তাহলে সরকারের নিরপেক্ষতাটা বজায় থাকবে। এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তো অবশ্যই সরে যেতে হবে। তিনি জাতীয় বিষয়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এমন কিছু কথা এবং পদক্ষেপ নিয়েছেন যে এটা সাংঘাতিক একটা ঝুঁকির সৃষ্টি করেছেন জাতীয় জীবনে, এবং সেনাবাহিনীর সাথে সরকারের একটা দূরত্ব তিনি সৃষ্টি করেছেন। তো সেই জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমরা অব্যাহতি দেওয়ার জন্য আমরা দাবি করেছি। আর সরকারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য দলের পক্ষ থেকে আমরা সময় চেয়েছিলাম। গত সোমবার রাত্রে থেকে আমরা মেসেজ দিয়েছি, তারপরে মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, আমরা এখনো পর্যন্ত সাড়া পাইনি। একবার আমাদেরকে বলা হয়েছিল যে শনিবারের আগে তিনি সময় দিতে পারবেন না। এখন বিএনপির মতো একটা লার্জ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি যদি 4-5 দিনেও ওনার সাথে সাক্ষাৎ করার কোনো সময় না পান, সেটা খুবই দুঃখজনক। আমরা তো জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে ওনাকে সহযোগিতা করার জন্য সময় চেয়েছি, কিন্তু আমরা জানি যে এই সমস্ত বিষয়গুলো উনি আরও অনেকের সাথে হয়তো আলাপ করেছেন বা করবেন, কিন্তু বিএনপিকে সময় দিবেন না, এটা খুব অস্বাভাবিক। তাই সেই জন্য আমরা বলেছি যদি তিনি নির্বাচনের রোডম্যাপ অতি শীঘ্র প্রদান না করেন এবং ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্পেসিফিক সুনির্দিষ্ট দিন তারিখ দিয়ে তিনি যদি নির্বাচনী রোডম্যাপ প্রদান না করেন তাহলে এই সরকারকে আমরা সহযোগিতা করা অব্যাহত রাখবো কিনা সেটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে। ভাই, আপনি বলছিলেন যে আসলে এই প্রধান উপদেষ্টাকে যদি তিনি পদত্যাগ করেন তাহলে জনগণ বিকল্প খুঁজে নেবে। বিকল্পটা আসলে কি? এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন, আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনো চাই না। তিনি জাতীয় গুরুত্বটা অনুধাবন করে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের দাবির অনুযায়ী তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে, অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন, রোডম্যাপ প্রদান করা উচিত, সেই দাবি আমরা করেছি। ওনার পদত্যাগ আমরা দাবি করিনি। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন,
তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে। এবং সেই বিকল্প কি হবে সেটা তখনকার সেই রকম পরিস্থিতির উদ্ভব হলে দেখা যাবে। যেই দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। এইখানে আমরা সেনাবাহিনীর ভূমিকাকে তো অ্যাপ্রিসিয়েট করব যে ওনারা গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। তারা মাঠে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যাচ্ছে। প্রায় 30,000-এরও বেশি সেনা সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাসের পর মাস তারা লোকাল হয়ে আছে, যেটা তাদের কাজ না। তো এটাকে অন্যভাবে ভাবার তো কোনো কারণ নেই। আমরা চাই সেনাবাহিনী জাতীয় মানে রাজনীতিতে কোনোভাবেই সরাসরি ইন্টারফেয়ার না করুক, কিন্তু নির্বাচন দাবি করাটা বা চাওয়াটা এটা তো ইন্টারফেয়ারেন্স নয়। এটা বরং আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমাদের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদেরকে তাগাদা দিচ্ছে, অথচ আমরা সিভিলিয়ানরা সেটা অনুধাবন করতে পারছি না।